বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ প্রতি মিনিটেই বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। করোনার সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ বাড়ছে হাসপাতালে, কিন্তু এই চাপ কতটা নিতে পারবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা? মন্ত্রণালয়ের নির্দেশনার পরও সরকারি বেসরকারি সব হাসপাতালে এখনও করোনার চিকিৎসা শুরু করা যায়নি। আবার কোনো কোনো হাসপাতালে চিকিৎসা শুরু হলেও নেই আইসিইউ সাপোর্ট, প্রয়োজনীয় সরঞ্জাম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা চলছে, নির্দেশ না মানলে ব্যবস্থা নেবে সরকার। আলমগীর স্বপনের প্রতিবেদন। করোনা চিকিৎসায় এখন পর্যন্ত সাধারণের বড় ভরসা ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রায় ৮০০ করোনা রোগীর চিকিৎসায় সক্ষম হাসপাতালটিতে প্রতিদিনই করোনা রোগীর চাপ বাড়ছে। তাই ভর্তি হতেও একরকম যুদ্ধ করতে হয়। যে পরিমাণে বাড়তেছে সেই পরিমাণে তো জায়গা পাবে না, তখন অনেক জটিলতা তৈরি হবে। হাসপাতালে তো অবশ্যই চাপ পাবে, তখন তো আসলে হাসপাতালে জায়গাও হবে না। ঢাকা মেডিকেলের পরিচালক বলছেন, রোগীর চাপ বাড়ছে, সামনে সংকট সামাল দিতে কতটা হিমশিম খেতে হবে এ নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ। একটু শ্বাসকষ্ট হচ্ছে বা একটু জ্বর আছে, তাদের তো কোনো হসপিটাল আমার জানা মতো সেভাবে নিচ্ছে না, তারা আমাদের এখানে চলে আসছে, যার ফলে রোগীর সংখ্যা আমাদের অনেক বেশি। রাজধানীর পুরান ঢাকার মহানগর জেনারেল হাসপাতালে করোনার চিকিৎসা চলছে, কিন্তু আইসিইউ ও ভেন্টিলেশন সাপোর্ট না থাকায় রোগীরা ছুটছেন অন্য হাসপাতালে। যখনই আইসিইউর কথা জিজ্ঞেস করে তখন তো আমরা বলি যে আইসিইউ আমরা এখনো চালু করতে পারিনি। যে সমস্ত রোগীর আইসিইউ নিড হয় সেটা আমরা এখন দিতে পারছি না, কারণ আমাদের এখানে আইসিইউ নেই, যদিও আইসিইউ প্রায় চালু হওয়ার পথে। এ অবস্থায় করোনায় আক্রান্তের সংখ্যা যখন ৭০,০০০-এর পথে, তখন সারা দেশের স্বাস্থ্যসেবার চিত্র কী? স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে করোনার জন্য বিশেষায়িত হাসপাতাল রয়েছে ৬৪টি। এসব হাসপাতালের নির্ধারিত বেড ১৩,৯৮৪ আর আইসিইউ বেড রয়েছে ৩৯৯টি। এর বাইরে ৫০,৩৪১টি এবং এর উপরের ১৪০টি সরকারি হাসপাতালে করোনা চিকিৎসার নির্দেশনাও দেয়া হয়েছে, কিন্তু সবখানে শুরু করা যায়নি করোনার চিকিৎসা। ২ জন রোগী করোনা আক্রান্ত হয়ে সিলেটে মারা গেছেন। সুনামগঞ্জে চিকিৎসা না পেয়ে ওনারা সিলেটে ভর্তি ছিলেন। ডাক্তার এবার গরিমসি করছে, তাদেরকে নিচ্ছেও না, ধারে কাছেও যাচ্ছে না, দূর থেকে চিকিৎসা দিচ্ছে। যেসব ক্লিনিকগুলোর চিকিৎসা দেওয়ার কথা এগুলা দিচ্ছে না। ডাক্তার আসতে 2 দিন দেরি আছে, সেই কথাই বলতেছে। জেলার সব হাসপাতালে কম বেশি করোনা চিকিৎসা শুরুর দাবি করলেও কয়েকজন সিভিল সার্জন স্বীকার করেছেন সরঞ্জাম ঘাটতির বিষয়টি। সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, কিন্তু আইসিইউর ভেন্টিলেটর নাই এবং আইসিইউর যে স্পেশাল বেড থাকে সেই বেড নাই। ভেন্টিলেশন সাপোর্ট লাগবে, যে কারণে ওইটা এখন আমরা চালু হয় নাই, আর এখানে এই ধরনের সুযোগও নাই আমাদের জেলা হাসপাতালগুলোতে। তখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের টেস্ট করানো, পজিটিভ রোগীর রিপোর্টটা পেতে বিলম্ব হচ্ছে। যখন পরিস্থিতি যদি এরকম হয় যে কখন রোগী বেশি হয়ে যাচ্ছে, অবশ্যই তখন পরিস্থিতির সাথে মিলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তিত হবে। সরকারি বেসরকারি সব হাসপাতালেই করোনা চিকিৎসার নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 8টা বিভাগের জেলা উপজেলা লেভেলে কিন্তু পেশেন্ট আমার ভর্তি হচ্ছে এবং ঢাকার মধ্যে আলাদা করে ডেডিকেটেড করা আছে, এবং যারা প্রাইভেট তারাও কিন্তু এখন কোভিড করে আলাদাকে ভাগ করে কিন্তু ভর্তি নিচ্ছে। যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ঘাটতি থাকলেও সংকট বিবেচনা করে ব্যবস্থা নিচ্ছে সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। কোনোভাবেই খুলনা বিভাগে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। লকডাউন পরবর্তী সময় জনস্রোত রীতিমতো অবাক হওয়ার মতো। ফলে স্বল্প সময়ে বিভাগে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, ঘটছে মৃত্যুর ঘটনাও। পরিসংখ্যানে দেখা গেছে আক্রান্তদের একটি বড় অংশ তরুণ তরুণীরা। খুলনায় করোনা চিকিৎসার সবশেষ অবস্থা নিয়ে সহকর্মী কনক রহমানের 4 পর্বের ধারাবাহিকের শেষটি আজ। ক্যামেরায় ছিলেন আমির সোহেল। যেন স্বাস্থ্যবিধি ভাঙার হিড়িক, নিজেকে নিরাপদ না রেখে ঘরের বাইরে বের হচ্ছে সবাই। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, গত 10 মার্চ থেকে 7 জুন পর্যন্ত বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা 800 ছুঁই। মারা গেছেন 12 জন, উপসর্গ নিয়ে মৃত্যু 31 জনের। বিভাগে সর্বোচ্চ আক্রান্তের হার খুলনায় এই সংখ্যা 179, প্রাণহানি 4 জনের। আর মেহেরপুরে সবচেয়ে কম আক্রান্ত 26 জন হলেও মারা গেছেন 2 জন। স্বাস্থ্য বিভাগ বলছে আক্রান্তদের বড় অংশই তরুণ তরুণী।
দোকানে যাওয়ার যে হিড়িক এই সামিলটা এতে তারা সামিল হয়েছেন এবং কারণে অকারণে সামিল হয়েছেন এবং নিজের অজান্তেই তারা কিন্তু নিজেকে বিপদে ফেলেছেন, আশেপাশের মানুষকে বিপদে ফেলেছেন। তরুণ তরুণীদের আমরা কিন্তু ঘরে রাখতে পারি নাই, তারা বিভিন্ন কারণে এবং তারা ফ্যাশনেও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, সর্বত্র মানুষের উপস্থিতি করোনা সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে। তাই যে কোনো সময়ে আসতে পারে কঠোরতর ঘোষণা। চেষ্টা করছি আমাদের ডিভিশনকে, বিশেষ করে যেটা বললাম, আমরা বিভিন্ন পর্যায়ে মিটিং করে যে সচেতনতা বাড়ায়, স্বাস্থ্যবিধি মেনে চলায় এবং লকডাউন এনশিওর করে দেখা যাক আমরা একটু ইনফেকশনটা একটু কমাতে পারি কিনা। এসবের মাঝে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের অবাধ চলাচলও দেখা গেছে। স্বল্প পরিসরে এই দৃশ্য বলে দিচ্ছে অসচেতনতা, দায়িত্বহীনতা ও সরকারের নির্দেশকে আমরা থোড়াই কেয়ার করছি। ফলে করোনা শতাংশ ক্রমেই বাড়লেও আমাদেরকে তা মোটেও শঙ্কিত করছে না। এই পরিস্থিতি চলতে থাকলে এর শেষ কোথায় তা বলা মুশকিল। তাই সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সরকারের নির্দেশনা আমরা যেন সবাই অনুসরণ করি। নিজে সুস্থ থাকুন, পরিবারের সকল সদস্যদেরকে সুস্থ রাখুন। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা। করোনা আক্রান্তদের চিকিৎসা চট্টগ্রামে আগামী সপ্তাহে চালু হচ্ছে 2টি আইসোলেশন সেন্টার। এর একটি সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে, অপরটি গড়ে উঠছে ব্যক্তি উদ্যোগে। চলছে যন্ত্রপাতি সংযোজন এবং শয্যা প্রস্তুত করার কাজ। একযোগে 2টি আইসোলেশন সেন্টার চালু হলে আক্রান্তদের ভোগান্তি কমবে বলে মনে করছেন চিকিৎসকরা। চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা 4000-এরও বেশি। গড়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছে 150 থেকে 200 জন, কিন্তু মিলছে না চিকিৎসা। বেসরকারি হাসপাতালগুলো ফিরিয়ে দিচ্ছে রোগীদের। নেই পর্যাপ্ত শয্যা, অক্সিজেন, আইসিইউ ও ভেন্টিলেশন সুবিধার অভাবে মারা গেছেন বেশ কয়েকজন। বন্দরনগরীর চিকিৎসা ব্যবস্থার এমন দৈন্যদশার মধ্যে 2টি কমিউনিটি সেন্টারকে তৈরি করা হচ্ছে আইসোলেশন সেন্টার হিসেবে। নগরীর আগ্রাবাদে শীতাতপ নিয়ন্ত্রিত সিটি হল সেন্টারে এরই মধ্যে এসে পৌঁছেছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আগামী 14 জুন থেকে এটি চালু হওয়ার কথা। মাইল্ড মডারেট রোগীদেরকে আইসোলেশন সেন্টার হিসেবে এটা আমরা পরিচালনা করব এবং সেই জন্য আমাদের 16 জন চট্টগ্রাম সিটি গভর্নমেন্ট ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, টেকনোলজিস্ট, আপনার 250 পেশেন্টের জন্য 50টি আমরা অক্সিজেন উইথ রেগুলেটর এখানে আমরা সে ব্যবস্থাটা করেছি। নগরীর হালি শহরে প্রিন্স অব চিটাগং নামে এই কনভেনশন হলে আইসোলেশন সেন্টার চালু হওয়ার কথা 13 জুন থেকে। ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা এই সেন্টারেও চলছে প্রস্তুতি। এখানে রোগী আনা নেওয়া হবে নিজস্ব অ্যাম্বুলেন্সে। কোথাও বেসরকারি কোনো হাসপাতালগুলোতে চিকিৎসা সেবাটা দিচ্ছে না। আমরা নিজেরা ভাবলাম যাদের বাসায় একাধিক রুম নেই, যারা আইসোলেট হওয়ার কোনো সুযোগ নেই, কিংবা বাসায় থাকলে তাদের অন্য পরিবারের সদস্য অন্যদের যাতে আক্রান্ত হতে পারে, তাদেরকে মূলত সেভ করার জন্য আমাদের এই আইসোলেশন সেন্টারটা। এসব আইসোলেশন সেন্টার চালু হলে করোনা আক্রান্তদের ভোগান্তি কিছুটা কমবে বলছেন চিকিৎসক নেতারা। অবশ্যই এখানে যদি কোনো সহযোগিতা লাগে, আমরা এটা মুহূর্তে একটা উদ্যোগ, আমরা অবশ্যই তাদের পাশে থাকবো, তাদেরকে সহযোগিতা করার জন্য। এটা আমরা বারবার বলে আসছি। এই 2টি আইসোলেশন সেন্টারে শয্যা সংখ্যা প্রায় 350। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই পর্যায়ে যুক্ত হচ্ছেন সোনারগাঁও উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা। ডাক্তার পলাশ কুমার সাহা, আপনাকে স্বাগত। একটু জানাবেন যে নারায়ণগঞ্জে আমরা দেখতে পাচ্ছি সংক্রমণ বাড়ছে, আবার এলাকাভিত্তিক লকডাউনের ঘোষণাও আছে। তো ঠিক নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি খারাপ হওয়ার কারণ আপনি কি কারণে মনে করছেন যে খারাপ হচ্ছে? জি, সংক্রমণ বাড়ার জন্য আসলে যে স্বাস্থ্যবিধি আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তর কর্তৃক যে নির্দেশনা রয়েছে, এটা আসলে অনেকেই ঠিক মতো মেনে চলছেন না। বিশেষ করে যে মাস্ক পরিধান করে বাড়ির বাইরে যাওয়া, তারপর ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া, তারপর স্যানিটাইজার ব্যবহার করা, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলা, বা হাঁচি কাশি আসলে যে টিস্যু বা কাপড় ব্যবহার করা, বা নিতেন পক্ষে যেন হাতের ভাঁজে যে মুখটা ঢেকে হাঁচি কাশি দেওয়া, সেটা অনেকেই মেনে চলছেন না। পাশাপাশি যে হাট বাজার বা দোকান বা বিভিন্ন আউট স্পেস গুলোতে, বাসগুলোতে নিরাপদ দূরত্ব বজায় না রেখে চলাচল করাটা আসলে মেইন কারণ বলে আমি মনে করছি আর কি। আরেকটা বিষয়, আপনারা যারা ফ্রন্টলাইনার হিসাবে কাজ করছেন, অবশ্যই আপনাদেরকে সাধুবাদ জানাতে হয়, কিন্তু আপনাদের যে নিরাপত্তা সরঞ্জাম কিংবা সুরক্ষা সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, সেগুলো পর্যাপ্ত কিনা এবং সংক্রমণ ঠেকাতে আপনার ব্যক্তিগত পরামর্শ জানতে চাই। আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর থেকে যে বিভিন্ন সময় যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়ে থাকে, সেটা আমাদের মাননীয় সিভিল সার্জন মহোদয়ের মাধ্যমে আমরা নিয়মিত পেয়ে যাচ্ছি।
এবং সেই স্বাস্থ্য সরঞ্জামাদি দিয়ে আমরা আমাদের যে স্বাস্থ্য সেবা যতটুকু সীমিত সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ দেওয়া সম্ভব, স্যাম্পল কালেকশন থেকে শুরু করে আক্রান্ত রোগীর বাড়িতে আইসোলেট করা যে হোম আইসোলেশন রোগীরা রয়েছেন তাদেরকে পরামর্শ দেওয়া এবং তাদের বাড়িতে যাওয়া, সেটা আমরা নিয়মিত করে যাচ্ছি। তবে অনেকেই বিশেষ করে যারা পজিটিভ আসার পর অনেক রোগী কিন্তু স্যাম্পল জমা দেওয়ার পর তারা বাসায় থাকেন না। দেখা যাচ্ছে স্যাম্পল জমা দিয়ে তাদের রিপোর্ট আসার আগ পর্যন্ত বাসায় থাকার কথা, তারা সেটা না থেকে বিভিন্ন জায়গায় চলাচল করতেছেন, যে কারণে আমাদের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ যারা সিমটম নেই তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। এই যারা পজিটিভ আসার পরেও বা স্যাম্পল জমা দেওয়ার পর তারা বাসায় থাকছেন, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছেন। এই কারণে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেয়ে যাচ্ছে, আশা করি আরো যতটুকু ঘাটতি রয়েছে বা যতটুকু প্রয়োজন আমাদের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা সচেষ্ট আছেন, ওনারা সেই ঘাটতি মিটিয়ে আমাদেরকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আমরা সুরক্ষিত পরিবেশে কাজ করে যাওয়ার একটা চেষ্টা করে যাচ্ছি নিয়মিতই। আরেকটা বিষয় জানাবেন যে নারায়ণগঞ্জে এখন পর্যন্ত যারা আসলে আক্রান্ত হয়েছেন করোনায়, সেই আক্রান্তের অনুপাতে সুস্থতার হার কেমন চিকিৎসা পাওয়ার পর? আমাদের এখান থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য আমাদের একটা হটলাইন রয়েছে, যেটা 24 ঘন্টায় চালু আছে এবং আমাদের চিকিৎসক এই কলটা রিসিভ করে এবং তাদেরকে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন। এখন অদ্যাবধি আমাদের এখান থেকে প্রায় 100 জনের অধিক, 100 জন পর্যন্ত সুস্থ হয়েছেন এবং তাদের বেশিরভাগই হোম আইসোলেশনেই ছিলেন। আমাদের 3 থেকে 4-5 জনের আসলে হসপিটালাইজেশনের প্রয়োজন পড়েছিল, বাকিরা হোমে আইসোলেশন থেকে নির্ধারিত যে স্বাস্থ্যবিধি বা চিকিৎসা বা খাবার বা বিভিন্ন নিয়মকানুন সংক্রান্ত পরামর্শ রয়েছে সেগুলো পালনের মাধ্যমে সুস্থ হয়েছেন। জি, ডাক্তার পলাশ কুমার শাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দ্রুত সময়ের মধ্যে জোন ভিত্তিক লকডাউন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার রাতে যমুনা টেলিভিশনকে মন্ত্রী জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ এবং পরিকল্পনা প্রধানমন্ত্রীর দফতরে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যে কোনো সময় থেকেই জোন ভিত্তিক লকডাউন কার্যকর করা হবে। ইতিমধ্যে একটা খসড়া তৈরি করেছি, খসড়া তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা পাঠিয়েছি। উনি এই প্রস্তাবনাগুলো দেখে উনি একটা দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা অতি সত্বর আমাদের কাজকর্মে আমরা নেমে পড়ব। রাজধানীর রাজাবাজার এলাকায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী আলামিন হক, যোগ দিচ্ছেন তিনি। আলামিন, একটু জানাবেন লকডাউনের খবরে স্থানীয়রা কি বলছেন, এলাকার সার্বিক চিত্র কেমন, মূলত আসলে প্রস্তুতি কেমন গ্রহণ করছেন এলাকার মানুষ? আমি প্রস্তুতির বিষয়ে বলবো, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আসলে তাদের অনেকেরই আসলে আগে থেকে বাজার করে রাখার সামর্থ্য নেই, যে কারণে তারা একটা সংখ্যায় ভুগছেন। তবে যাদের বাজার করে রাখার সামর্থ্য রয়েছে তারা কিন্তু সেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। গতকাল থেকেই কিন্তু রাজাবাজার এবং ওয়ারিতে লকডাউন হতে পারে এমন একটা খবর ছড়িয়ে পড়ে এবং তার আগের দিন আসলে টিভি স্ক্রল দেখেই অনেকেই সেদিন থেকে বাজার করা শুরু করে থাকেন এবং যাদের সামর্থ্য রয়েছে তারা প্রিজার্ভ করার চেষ্টা করছেন। তবে এখানকার যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন। তারা বলছেন যদি লকডাউনটি শেষ পর্যন্ত হয়ে যায় তাহলে ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে। যদি ঘরে ঘরে খাবার পৌঁছে না দেওয়া হয় তাহলে তাদের যে নিত্যদিনকার রুজি, নিত্যদিনকার যে তাদের আয়, সেটা দিয়ে কিন্তু তাদের চলতে হয়, যে কারণে তাদেরকে কিন্তু ঘর থেকে বের হতেই হবে। এবং যে কারণেই তারা কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের কাছে কিন্তু তারা বলেছেন যেন তাদেরকে যে খাবার পৌঁছে দেওয়ার বিষয়টি যেন সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, লকডাউনের প্রস্তুতি হিসাবে আসলে এখানে আমি দেখেছি যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, যদিও সেটি আসলে কার্যকর না এখন পর্যন্ত, তবে এটি কিন্তু অনেক আগেই তৈরি করা হয়েছিল। তারপরেও এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা প্রতিদিনকার যে নাগরিক ব্যস্ততা, সেই ব্যস্ততা নিয়েই চলছেন। এখন পর্যন্ত কিন্তু খুব বেশি ব্যতিক্রম চিত্র দেখতে পাইনি, তবে শঙ্কা রয়েছে অনেকের মাঝেই। সামি। আলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজাবাজার থেকে আমাদের সহকর্মী আলামিন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। বিশ্বজুড়ে 24 ঘন্টায় আরও প্রায় 3,500 প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 4,06,000। আর নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 1,13,000। মোট আক্রান্ত 70,86,000-এরও বেশি। রোববার দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল, প্রাণ গেছে 8 শতাধিক মানুষের। মোট মৃত্যু 37,500-এর মতো, আক্রান্ত প্রায় 7 লাখ। প্রতিবেশী চিলিতে দিন প্রাণ গেছে 650 মানুষের। এই নিয়ে লাতিন আমেরিকার দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে 2100, আক্রান্ত 1,34,000-এর বেশি। মেক্সিকোতে মৃতের সংখ্যা 13,700 ছুঁয়েছে, আক্রান্ত 1.25 লাখের কম।
আড়াই মাস পর করোনায় একদিনে 400-র কম মৃত্যু রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট প্রাণহানি 1,12,500। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 20 লাখ। যুক্তরাজ্য সহ ইউরোপের সব দেশে নতুন সংক্রমণ এবং মৃত্যু কমেছে। সারা বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 34,59,000 মানুষ। দর্শক, যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে আমাদের সঙ্গে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন টাফটাস মেডিকেল কমিউনিটি কেয়ারের সেন্টারে কর্মরত চিকিৎসক মোহাম্মদ আব্দুল হাকিম। ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম, আপনাকে স্বাগত করোনা আপডেটে। আপনি একটু আমাকে জানাবেন যে 26শে মার্চের পর আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো 400-র নিচে প্রাণহানি গত 24 ঘন্টায়, নতুন সংক্রমণও 20,000-এর নিচে। তো আপনি কি মনে করছেন যে পরিস্থিতির উন্নতি হচ্ছে আস্তে আস্তে, আর এই গ্রাফটা ঊর্ধ্বমুখী হওয়ার কি কোনো শঙ্কা আছে কিনা? এইটার আমার মনে হয় যে আস্তে আস্তে উন্নতি হচ্ছে, কারণ এই যে সিডিসি অনেক প্রচার চালাইছে, অনেক মানুষকে শিক্ষা দিয়েছে কি করে এটা যাতে নাকি আক্রান্ত একে অপরের থেকে রোগ আক্রান্ত না হয়। মনে করেন যে একে অপরের থেকে দূরে থাকতে হবে, তারপরে মাস্ক পরতে হবে, তারপরে হাত ওয়াশ করতে হবে। এগুলা প্রত্যেক মানুষই জানে। এই পর্যন্ত ঠান্ডা হওয়ার গতিকে সব মানুষ ঘরে ছিল, সুতরাং এই পর্যন্ত দেখা যাচ্ছে গ্রাফ আস্তে 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 এইটা কমতেছে। তবে আমার মনে হয় যে আবার পিক করবে, কারণ এখন মানুষ বেড়ে চলছে, গরমের জন্য বাইরে যাচ্ছে, পার্কে যাচ্ছে। তারপরে এখন আপনারা জানেন রেশিয়াল ডিসক্রিমিনেশনের জন্য প্রতিদিন প্রতিবাদ চলছে। সেই প্রতিবাদের কারণে মানুষ একে অপরের ডিস্টেন্স মেনটেন করতে পারে না, মাস্কও অনেকে পরে না। সেই জন্য আমার মনে হয় আবার এই 1 মাস বা 1.5 মাসের ভিতরে আবার পিক হইতে পারে। একটা বিষয়, তা হচ্ছে এই যে মৃত্যু এবং সংক্রমণ কমেছে, এক্ষেত্রে কি প্রশাসনের গৃহীত ব্যবস্থা এবং চিকিৎসা পদ্ধতির ভূমিকাটা বেশি, নাকি মহামারীর এই 5 মাসে যুক্তরাষ্ট্র একটা হার্ড ইমিউনিটি অর্জন করেছে? ব্যাপারটা আসলে কোনটা, এটা একটু জানাবেন, এবং সেই সঙ্গে আরেকটু জানাবেন যে চিকিৎসা ব্যবস্থায় নতুন কোনো অগ্রগতি আছে কিনা। আচ্ছা, এইটা দুইটাই, হার্ড ইমিউনিটি হয়েছে এবং মানুষ প্রচারের গতিকে মানুষ অনেক সতর্ক হয়ে চলছে। দুইটাই এটা অনেকটা মৃত্যুর সংখ্যা কমিয়ে আসছে। আর চিকিৎসার ব্যাপারে এখনো সঠিক চিকিৎসা নাই, তবে অনেক এক্সপেরিমেন্ট চলছে। মনে করেন লাপিনাবির, রিটোনাবির, অনেক অ্যান্টিভাইরাল ড্রাগ এগুলো চলতেছে এবং আস্তে আস্তে আরও চলতেছে। তবে যারা অসুস্থ ছিল তাদের থেকে সিরাম নিয়ে অ্যান্টিবডি মানুষকে, যারা অসুস্থ আছে তাদেরকে ঢুকানো হয়, এটাকে বলে সিরাম ট্রান্সফিউশন। এতে অ্যান্টিবডি দেওয়া হয় তাদেরকে ফাইট করার জন্য, এটা ভালো হয় আর কি। আর যারা আইসিইউতে আছে তারা রেমডেসিভির দিলে একটু তাড়াতাড়ি ভালো হয়। তবে অনেক সময় আইভি ফ্লুইড দিতে হবে, অক্সিজেন দিতে হবে। অনেক সময় এই ওষুধটা অনেককে স্ট্রোকও করে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, স্ট্রোকও করতে পারে, তবে ব্লাড ক্লট করতেও। সেই জন্য ব্লাড থিনার, আমরা বলি ব্লাড থিনার, হেপারিন অথবা অন্য ওষুধ, যাতে নাকি এটা রক্তটা জমা না হয়, সেইটার ব্যবস্থা করতে হইতে পারে আর কি। এখন আমার মনে হয় অনেক চলতেছে, তবে উইদিন 6 to 8 মান্থস ভ্যাকসিনের বের হওয়ার সম্ভাবনা আছে। তবে দ্যার ইজ নো গ্যারান্টি ভ্যাকসিন ইজ গোইং টু ওয়ার্ক অর নট। তো ম্যাক্সিমাম কথা হচ্ছে, আমার আন্ডারে অনেক রুগী আছে করোনা ভাইরাস, আমি চিকিৎসা করি। আমরা কোনো ভয় করি না করোনা ভাইরাস রুগী দেখতে। গাউন পরে, গ্লাভস পরে, মাস্ক পরে রুগী দেখি, আমরা সতর্কভাবে থাকি, কিন্তু কোনো রুগীকে আমরা অবহেলা করি না। আমি আশা করি বাংলাদেশের নার্স, ডাক্তার সবাই কোনো রুগীকে অবহেলা করবে না, তাইলে এটা হিউম্যানিটির এটা অপমান। স্যার, আরেকটা বিষয়, আপনার অবজারভেশনে কি বলছে, আপনার যারা রোগী আছে, সেটা প্রবাসী বাংলাদেশি হোক কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নাগরিক তারাই হোক, মানসিকভাবে এই সময়টা মোকাবেলা করার জন্য তারা কতটুকু শক্ত এই মুহূর্তে? তারা অনেক চেষ্টা করতেছে বিভিন্নভাবে, প্রাইভেট এবং গভর্নমেন্ট দুই পক্ষের লোকেরই চেষ্টা করতেছে। তবে আমার মনে হয় যে উইদিন 6 মান্থ কোনো ওষুধ বের হয়ে যাবে, আমার ধারণা। এবং সবাই আমরা যা আর্টিকেল পড়তেছি, যা ম্যাগাজিন পড়তেছি, নিউ ইংল্যান্ড জার্নাল পড়তেছি, আমার ধারণা যে ওষুধ বেরিয়ে যাবে
তবে এখন দেখা যায় এর কোনো কমপ্লিকেশন হয় কিনা সেটা আমরা জানি না এখনো। তবে আমার মনে হয় যে যারা বয়স্ক লোক, যাদের হার্ট ডিজিজ আছে, লাং ডিজিজ আছে, তাদের জন্য এই সতর্কতা থাকা দরকার। ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম, আপনি এবং আপনার সঙ্গে যে সমস্ত চিকিৎসকরা ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছেন, প্রত্যেকের প্রতি যমুনা টেলিভিশনের শুভকামনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। করোনামুক্ত হওয়ার পথে নিউজিল্যান্ড। হাসপাতালে চিকিৎসাধীন শেষ রোগীও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে 28 ফেব্রুয়ারির পর প্রথম কোভিড-19 রোগীর সংখ্যা শূন্যে নেমেছে দেশটিতে। একই সঙ্গে গেল 17 দিনে নতুন একটিও সংক্রমণ শনাক্ত হয়নি। সোমবার কিউই স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় 7 সপ্তাহ কঠোর লকডাউন দিয়ে দেশের ভেতরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিউজিল্যান্ড সরকার। বলা হচ্ছে, রোগের বিস্তার সীমিত রাখা নয়, বরং শুরু থেকেই লক্ষ্য ছিল রোগ নির্মূলের। সে লক্ষ্য অর্জিত হলেও এখনই করোনার বিরুদ্ধে লড়াই চূড়ান্ত জয় ঘোষণা করতে নারাজ প্রশাসন। ভাইরাসের নতুন সংক্রমণ এবং বিস্তারের ঝুঁকি এড়াতে অব্যাহত থাকবে নজরদারি এবং করোনার টেস্ট। পরিস্থিতি ভালোর দিকে বলে এরই মধ্যে শারীরিক দূরত্বের বিধিনিষেধ শিথিল করে খুলে দেওয়া হয়েছে অফিস, আদালত এবং ব্যবসা প্রতিষ্ঠান, যদিও বন্ধ রাখা হয়েছে সীমান্ত এবং আন্তর্জাতিক যোগাযোগ। সামনে সুসময় আসবে, স্বাভাবিক হবে উৎপাদন, আগের জায়গায় ফিরে যাবে অর্থনীতি। এমন চিন্তা থেকে আগামী অর্থ বছরের জন্য ধরা হচ্ছে উচ্চাভিলাষী প্রবৃদ্ধির লক্ষ্য। করোনা সংকটেও ছাড়িয়ে যায়নি মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রার হার। তাই নতুন অর্থ বছরে 5.5 মধ্যে এই সুযোগ ধরে রাখতে চায় সরকার। রিমন রহমানের প্রতিবেদন। 3 মাস আগেও স্বাভাবিক ছিল উৎপাদন, শিল্প, কৃষি, সেবাসহ সব খাতে ছিল কর্মচাঞ্চল্য, ব্যস্ততা। কিন্তু এখন সবখানেই স্থবিরতা। দুরন্ত গতিতে ছুটে চলা প্রবৃদ্ধির অঙ্কে হঠাৎ করে যেন ছন্দপতন। 8 ভাগের উপরে ওঠা মোট দেশজ উৎপাদন, জিডিপি এখন তলিয়ে যাওয়া এক সূচকের নাম। আটকে ওঠার মতো অর্থনীতির এই করুণ দশার নেপথ্যে করোনা ভাইরাস। সংকটের আগে ধারাবাহিক প্রবৃদ্ধির সাফল্য দেখায় সরকার। গেল 5 বছরের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ধারাবাহিকভাবে বেড়েছে উৎপাদন ও অর্থনৈতিক বৃদ্ধির হার। গেল 2018-19 অর্থ বছরেই 8 অঙ্কের ঘর স্পর্শ করে বাংলাদেশ। আমরা প্রতি বছর একটা ভালো প্রবৃদ্ধির হার ধরে রাখতে পেরেছি এবং সাথে সাথে আমরা যেটা দেখেছি যে আমাদের ম্যাক্রো স্ট্যাবিলিটি ছিল। আমাদের পরিবহন খাত, আমাদের বিদ্যুৎ খাত, আমাদের সড়ক পরিবহন, এই সমস্ত খাতে কিন্তু একটা ইতিবাচক নির্দেশনা আমরা দেখেছি। কিন্তু পরিবর্তিত এই সময়ে অর্থনীতির এই সুযোগ নিয়ে এরই মধ্যে প্রক্ষেপণ করেছে একাধিক ঋণদাতা সংস্থা। সবচেয়ে কঠিন বার্তা দিয়েছে বিশ্বব্যাংক, IMF। তবে এডিবি অবশ্য করোনা সংক্রমণের আগেই বলেছিল কমে যাবে প্রবৃদ্ধির অঙ্ক। জীবন বাঁচাতে গেলেও আমাদের অর্থনীতির যে গতি সেটা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। যারা কাজ হারিয়েছে তারা যদি দ্রুত সময়ের মধ্যে কর্মসংস্থান ফিরত চলে আসতে পারে, তাহলে আবার আমরা পরবর্তী বছরগুলোতে আমরা প্রবৃদ্ধি দেখতে পারবো। সরকার মনে করে চলতি অর্থবছর কমে 5 অঙ্কের ঘরে থাকবে প্রবৃদ্ধি। তবে নতুন বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ হবে 8 ভাগের বেশি। জিডিপি গ্রোথ তো আশা ছিল আমাদের 8.22 ইত্যাদি আমাদের আশা ছিল বর্তমান অর্থ বছরে। এইটা এখন আর কোনো রাগঢাকের দরকার নেই, এটা আমরা যে দায়ীও নই। বিশ্বের অন্যান্য অনেক দেশে গ্রোথ তো নয়, মাইনাস গ্রোথ হবে। বিশ্বব্যাংক বলছিল যে আমাদের 8+ তো হবেই না, তারা 3 একটা ফিগার দিয়েছিল। এশিয়া উন্নয়ন ব্যাংক একটু ভালো ফিগার দিয়েছিল 6-7 মতন। নিশ্চিতভাবে কম তো হবেই এবং মাঝামাঝি কোনো এক জায়গায় হয়তো যাবে। অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সূচক মূল্যস্ফীতি নিয়ে স্বস্তিতে আছে সরকার। করোনা মহামারীর সময়েও সহনীয় ছিল এই সূচক। তাই নতুন অর্থ বছরেও 5.5 ভাগের মধ্যেই ধরা হচ্ছে লক্ষ্য। ইনফ্লেশন 5-এর মধ্যে আছে অলরেডি, এটাকে আর একটু নামিয়ে আর আমাদের পরিকল্পনা। আগামী অর্থ বছরের প্রথম প্রান্তিকে সবকিছু স্বাভাবিক জায়গায় ফিরে যাবে বলে মনে করে নীতি নির্ধারণী মহল। একটা বিশাল খাদ সৃষ্টি হয়েছে অর্থনীতির মধ্যে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের প্রথম 1.5 মাসে পোশাক খাতের চাইতেও বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের গবেষণায় উঠে এসেছে, কৃষি খাতে ক্ষতি হয়েছে 56,000 কোটি টাকা। এই সময় বিজিএমের তথ্য অনুযায়ী পোশাক খাতে ক্ষতি 38,000 কোটি টাকা। কৃষি এবং কৃষককে বাঁচাতে লাল ফিতা দৌরাত্ম্য কমানো এবং এনজিওদের মাধ্যমে তরল অর্থ সহায়তার বিতরণের সুপারিশ উঠে আসছে ব্র্যাকের গবেষণায়। মহামারীতে প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে প্রাণ ও সম্পদ। অর্থনৈতিক ও জীবিকার সব খাতে হানা দিয়েছে করোনায় কৃষি খাতের ক্ষতি নিয়ে গবেষণা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা
ব্র্যাক। মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ৬৪ জেলার ১,৫৮১ কৃষক, উৎপাদক ও ব্যবসায়ীর উপর ২টি সমীক্ষা চালায় তারা। গবেষণায় উঠে এসেছে মোট ৫৬,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে কৃষি খাতে। একই সময়ে তৈরি পোশাক খাতে ক্ষতি হয়েছে ৩৮,০০০ কোটি টাকা। জিডিপিতে কৃষি খাতের অবদান ১৪.২৩%। মোট শ্রমশক্তির ৪০% এ খাতে জড়িত। কৃষির অর্থনীতিকে চালু রাখতে হবে। কৃষি অর্থনীতি চালু রাখার একটা মেজর সমস্যা আমরা দেখেছি যে বাজারটা কাজ করছে না, যাতায়াতের অসুবিধার কারণেও। সেইখানে সরকারকে বিশেষ উদ্যোগ নিয়ে ভালো ভালো কিছু উদ্যোগ যেমন নেওয়া হচ্ছে, যে আমরা দেখলাম এখন পোস্ট অফিস বলছে তারা লিচু পরিবহনে কাজ করবে। সো এইরকম কিছু ইনোভেটিভ উদ্যোগ নিয়ে কৃষি বাজারটাকে চালু রাখতে হবে। 4% সুদে ১৯,০০০ কোটি টাকা কৃষকের জন্য বিশেষ ঋণ বরাদ্দ দিয়েছে সরকার। কৃষকের জন্য সুবিধা নিশ্চিতে লাল ফিতার দৌরাত্ম্য, বিতরণে স্বচ্ছতার পরামর্শ উঠে আসে ব্র্যাকের গবেষণায়। মূল্যটা যেন কৃষক পায় সেটা নিশ্চিত করা, সেজন্য সরকারকে কৃষকের কাছ থেকে সরাসরি কিনতে হবে, মিলারদের কাছ থেকে কিনলে হবে না। পরিচালন ব্যয় প্রায় ২৬%, অর্থাৎ ১০০ টাকা ভর্তুকি দেওয়ার জন্য আপনাকে ২৬ টাকা খরচ করতে হচ্ছে। এইটা তো দক্ষ ব্যবস্থাপনা হইল না। কৃষিতে সরকারের উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন না হলে খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়তে পারে বলেও শঙ্কা অর্থনীতিবিদদের। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। বরগুনার বিচ্ছিন্ন জনপদ মাঝের চরে নেই ন্যূনতম চিকিৎসা সেবার ব্যবস্থা, তাই অসুখ বিসুখে সদর সহ আশেপাশে ছুটতে হয় চরের ৫,০০০ বাসিন্দাকে। কিন্তু করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি সম্পর্কে তাদের সচেতনতা তেমন নেই। আক্রান্ত হলে বা সন্দেহভাজনদের নেই দ্রুত পরামর্শ পাওয়ার উপায়। এই অবস্থায় কমিউনিটি ক্লিনিক স্থাপনের কথা বলছেন সংসদ সদস্য এবং সিভিল সার্জন। বরগুনা সদরের বড়ইতলা ফেরিঘাট ঘাট থেকে নদীপথে মাঝের চরে দূরত্ব কম বেশি ৫ কিলোমিটার। বিচ্ছিন্ন এই জনপদে বসবাস ৫,০০০-এর বেশি হতদরিদ্র মানুষের। এই গ্রামের গৃহবধূ হালিমা বেগম। মাছ ধরতে তার স্বামী বেশিরভাগ সময়ই থাকেন গভীর সাগরে, তাই নিজের ও পরিবারের সদস্যদের অসুখ বিসুখে ছুটতে হয় হালিমাকেই। কিন্তু গ্রামে চিকিৎসা সেবার কোনো ব্যবস্থা নেই, ফলে বাধ্য হয়ে তাকে পাড়ি দিতে হয় প্রমত্তা বিষখালী। আমরা তো কপাল পোড়া নাই, চিকিৎসাও কপাল পোড়া নাই, ঘরবাড়ি ঠাই নদীর মাঝখানে। ন্যূনতম চিকিৎসা পেতে হালিমার আক্ষেপ যেন মাঝের চরের প্রতিটি পরিবারের। বিশেষ করে নারীরা স্বাস্থ্যসেবা বঞ্চিত হওয়ায় বাড়ছে নানা রোগবালাই। ভুক্তভোগীরা বলছে নদীতে খেয়া পারাপার থাকে না সব সময়, তখন দুর্ভোগ বাড়ে আরও। কান্ডি হয়েছে না কাশ হয়েছে, কিছুই তো পাইতে আসে না, একটা ডাক্তার না দিলে চলে। খাওয়া থাকে সকালে একবেলা 11টা পর্যন্ত, বিকালবেলা যাওয়ারও কোনো পরিস্থিতি না। লোক একটা অসুস্থ হইলে যাওয়া যায় না। করোনা মহামারীর এই সময়ে স্থানীয়দের কপালে চিন্তার ভাঁজটা বড় হচ্ছে আরও। স্বাস্থ্যবিধি সম্পর্কে তাদের মধ্যে সচেতনতার তেমন বালাই নেই, আবার আক্রান্ত বা সন্দেহভাজনদের নেই দ্রুত পরামর্শ পাবার উপায়। বাজারঘাট করিয়া বাসায় আসি, তা আসার পরে যদি রাত্রে করোনা আক্রান্ত হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব? করোনার ডরে তো আমরা আসি, ধরেন এখন আমাকে অন্য অন্য আরো সমস্যা আছে। একটা ধরেন বাসা অসুস্থ হয়ে পড়লে আমাকে তো যাওয়ার কোনো জায়গা নাই। অবশ্য মাঝের চরে কমিউনিটি ক্লিনিক স্থাপনে উদ্যোগ নেওয়ার কথা বলছেন সিভিল সার্জন ও স্থানীয় সংসদ সদস্য। স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলাপ করে দেখি, সংসদেও আলাপ করে দেখি, যদি কমিউনিটি ক্লিনিক দেওয়া হয় তাহলে ডাক্তার দিয়ে ওখানে সেবা দেওয়া যাবে। আমি ইতিমধ্যেই এ ব্যাপারে কথা বলেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য তাদের নিকট চিঠি লিখেছি। মাঝের চরের পশ্চিমে পাথরঘাটার পূর্বে সদর উপজেলার অবস্থান। কথিত আছে এখানে বসতি গড়ে উঠেছে প্রায় অর্ধশত বছর আগে। রাকিব খান, যমুনা নিউজ। প্রথমবারের মতো দিনে করোনার 11,000 সংক্রমণ শনাক্ত করল ভারত। 24 ঘন্টায় যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এই নিয়ে 47 লাখ টেস্টে মোট পজিটিভ 2.5 লাখেরও বেশি। রোববার মারা গেছেন 250-এরও বেশি মানুষ। মোট মৃত্যু হয়েছে 7,200 জনের। শুধু মহারাষ্ট্রে প্রাণহানি 3,000-এরও বেশি। এরপরে সবচেয়ে বেশি সংক্রমণ এবং মৃত্যু দেখেছে দিল্লি এবং গুজরাট। এদিন রাজ্যভিত্তিক দৈনিক সংক্রমণ রেকর্ড ছুঁয়েছে তামিলনাড়ু, জম্মু কাশ্মীর, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গে। লকডাউন শিথিলের পর গেল এক সপ্তাহে প্রায় 70,000 নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ভারতে।
এর মধ্যে আজ দেশটিতে খুলে যাচ্ছে শপিং মল, সহস্রাধিক মন্দির সহ বিভিন্ন ধর্মীয় এবং অন্যান্য স্থাপনা। লকডাউনের মধ্যেই মাত্র ৭৪ দিনের ব্যবধানে কোভিড-19-এর দৈনিক সংক্রমণ ১ জন থেকে ১০,০০০ ছুঁয়েছে ভারত। যুক্তরাজ্যে বিদেশ ফেরত প্রত্যেকের ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশনের নতুন নীতিমালা কার্যকর হয়েছে আজ। নতুন করে করোনা ভাইরাসের বিস্তার রোধে গেল ২২শে মে এই ব্যবস্থা নিয়েছে ব্রিটিশ সরকার। এর ফলে সোমবার থেকে বিমান, ফেরি বা ট্রেনে চড়ে যারাই দেশটিতে যাবেন সবাইকে নিজ দায়িত্বে আইসোলেশনে যেতে হবে। ২ সপ্তাহ আলাদা থাকার এই নিয়ম ভঙ্গে গুনতে হবে $১,২০০ জরিমানা। পর্যটক বা ব্রিটিশ নাগরিক কেউই ছাড় পাবেন না। নতুন এই নিয়মের ফলে এখন থেকে ব্রিটেনে ঢোকার আগেই আইসোলেশনের ঠিকানা দিতে হবে যাত্রীদের। কারো কারো আইসোলেশনের জায়গা না থাকলে ব্যবস্থা করবে সরকার, তবে খরচ বহন করতে হবে যাত্রীকে। মহামারীর কারণে ২.৫ মাস লকডাউনের পর ধীরে ধীরে আন্তর্জাতিক যোগাযোগ চালুর পরিকল্পনা করছে ব্রিটেন। দর্শক, করোনা আপডেট শেষ করব, তবে তার আগে এক নজরে দেখে নেব বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সবশেষ আপডেট। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানি ৪,০৬,০০০ ছাড়িয়েছে, আক্রান্ত ৭১ লাখের কাছাকাছি। ২৪ ঘন্টায় ১,১৩,০০০-এরও বেশি রোগী শনাক্ত, একদিনে ৩৪০০ মৃত্যু। যুক্তরাষ্ট্রে করোনায় এ পর্যন্ত ১,১২,৫০০-র মতো মৃত্যু হয়েছে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১৮,০০০-এরও বেশি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ, একদিনে প্রাণহানি ৪০০-র কম। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০,৫০০, একদিনে মৃত্যু হয়েছে ৭৭ জনের। মোট আক্রান্ত ২,৮৬,০০০-এরও বেশি, নতুনভাবে সংক্রমিত ১৩০০। ব্রাজিলেও ৩৭,০০০ ছাড়িয়েছে প্রাণহানি, আক্রান্ত প্রায় ৭ লাখ মানুষ, নতুনভাবে সংক্রমিত ১৮,০০০-এরও বেশি, একদিনে ৮৫০ মৃত্যু। করোনায় মৃত্যুর তালিকায় মহামারীর আরেক হটস্পট মেক্সিকোর অবস্থান সপ্তমে, মোট মৃত্যু ১৩,৭০০, মোট আক্রান্ত ১,১৭,০০০-এরও বেশি। ২৪ ঘন্টায় ২০০ প্রাণহানি আর ৩৫০০ নতুন সংক্রমণ দেখেছে দেশটি। রাশিয়ায় একদিনে ৯,০০০-এর মতো করোনা রোগী শনাক্ত হয়েছে, মোট আক্রান্ত ৫.৫ লাখের মতো, প্রায় ১৫০ মৃত্যুতে ৬,০০০ ছুঁই প্রাণহানি। আর এই ছিল করোনা আপডেটে প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।